বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক গণিতের 2022-এর যে সাজেশন আমি তোমাদের দিয়েছি, তো সেই সাজেশন থেকেই জ্যামিতির শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। এই ভিডিওতে আমি 1 নম্বর দাগে জ্যামিতির যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো আছে, শুধুমাত্র সেগুলোই আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, জ্যামিতি থেকে এমসিকিউর প্রথম প্রশ্ন। এমসিকিউ প্রথম যে প্রশ্নটা সেটা হলো চ্যাপ্টার 3.2 থেকে 16 নম্বর 16 এ দাগের 1 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন বলা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এওবি ইকুয়ালস টু 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সিওডি এর মান কত? তো বন্ধুরা, এটা খুব সহজ একটি প্রশ্ন, কারণ এখানে বলে দিয়েছে যে দুটো জ্যা সমান। একটা জিনিস তোমরা সবসময় জানবে যে কোনো বৃত্তের দুটো সমান জ্যা, কোনো বৃত্তের দুটো সমান জ্যা বৃত্তের কেন্দ্রে সবসময় সমান কোণ উৎপন্ন করে। তো এই হিসাবে তোমরা দেখতেই পাচ্ছ, যেমন ধরে নাও একটা বৃত্ত আছে, তো এই বৃত্তের কেন্দ্র যদি ও হয়, আর এই কেন্দ্র ওর দুপাশে যদি আমরা দুটো সমান জ্যা অঙ্কন করি, ধরে নাও এটা এবি হচ্ছে একটা জ্যা আর সিডি হচ্ছে একটা জ্যা। তোমরা নিশ্চয়ই জ্যা কাকে বলে জানো, আর যদি না জানো তাহলে আমি এখানে বলে দিই ছোট্ট করে। বৃত্তের উপরে যে কোনো দুটো বিন্দু নিয়ে নাও, নিয়ে এটাকে যুক্ত করে দাও, তাহলে যে রেখাটা পেলে এটাই হবে জ্যা। আর বৃত্তের সব থেকে বড় জ্যা হবে বৃত্তের ব্যাস। ধরুন একটা বৃত্তের কেন্দ্র, তাহলে এটা এ আর এটা বি, তাহলে বৃত্তের কেন্দ্রগামী এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সরলরেখাংশটা এবি, তাহলে এই সরলরেখাংশ এবি কে আমরা বলবো বৃত্তের ব্যাস, আবার সাথে সাথে বলবো সব থেকে বড় জ্যা। আচ্ছা, যাই হোক, আমরা আবার প্রশ্নতে চলে আসি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটো জ্যা এবি আর সিডি, এবং এই জ্যা দুটোর দৈর্ঘ্য সমান। এখন যদি আমরা এ ও যুক্ত করি আর ওবি যুক্ত করি, তাহলে কেন্দ্রে একটা কোণ পাচ্ছি এওবি, এই কোণটার মান 60 ডিগ্রি। তাহলে সিওডি কোণের মানটা কত? তাহলে এটাও দেখতে পাচ্ছ কেন্দ্রে তৈরি হয়েছে। তাহলে এই জ্যা দুটো, যেহেতু এই দুটো জ্যা দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে এওবি আর সিওডি কোণ তৈরি করেছে, এওবি আর সিওডি কোণ তৈরি করেছে, তার মানে এই দুটো কোণের মান সমান হবে। ঠিক আছে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে আমি যুক্তি কি দেবো? লিখবো সিওডি ইকুয়ালস টু এওবি। কেন যুক্তিটা দেব? যেহেতু বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই কারণে সিওডি আর এওবির মানটা সমান হবে। অতএব সিওডি কোণের মান হবে 60 ডিগ্রি, যেহেতু এওবি কোণের মানটা 60 ডিগ্রি। ঠিক আছে, খুব সহজ। তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে? সি অপশনটা হবে 60 ডিগ্রি। বন্ধুরা, জ্যামিতি অঙ্ক মানে জ্যামিতির যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আছে, এমসিকিউ বলো শূন্যস্থান বলো, তো এই সমস্ত প্রশ্নগুলো বা জ্যামিতির যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের যদি সমাধান করতে হয়, তাহলে যে জিনিসটা সব থেকে বেশি দরকার, জ্যামিতির তথ্যগুলো মনে রাখা। অর্থাৎ তোমাদের বইতে যে সমস্ত উপপাদ্যগুলো আছে, সেই উপপাদ্যের যে বিবৃতিগুলো, সেই বিবৃতিগুলো ছবি সহ মনে রাখতে হবে, এবং তার অবশ্যই সেগুলোর অর্থ বুঝে মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থ বুঝে মনে রাখতে হবে। এবং শুধুমাত্র তোমাদের শুধু ক্লাস 10-এর না, ক্লাস 9, ক্লাস 8 যতগুলো উপপাদ্য আছে, ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 8-এর উপপাদ্য, 9-এর উপপাদ্য, 10-এর উপপাদ্য, সব উপপাদ্যের বিবৃতিগুলো যদি তোমার মনে থাকে, তাহলে দেখবে জ্যামিতি একদম জলভাত। জ্যামিতি কিচ্ছুই না, জ্যামিতি সব থেকে সহজ লাগবে তখন। ঠিক আছে, তো তথ্যগুলো যদি না জানা থাকে, তাহলে কিন্তু জ্যামিতি তোমরা শিখতে পারবে না, শুধু মুখস্থ করে যেতে হবে। মানে এই যে আমি অঙ্কটা করাচ্ছি, এটা তোমরা বুঝতে পারলে, কারণ আমি তোমাদের বোঝালাম, কিন্তু এটা কেন কেন হলো, কেন দুটো জ্যা সমান হলে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন হয়, সেটা কিন্তু তোমরা জানো না এটা কি করে হচ্ছে। তো সেটাও প্রমাণ করা যায়, এবং সেই প্রমাণটা করতে গেলে আমাদের আবার অন্য কোনো জ্যামিতির বিবৃতির সাহায্য নিতে হয়।
যখনই আমরা কোনো উপপাদ্য প্রমাণ করি, যেমন তোমাদের পাঠ্য বইতে 32 বলো, 34 বলো বা 37 বলো, যে উপপাদ্যই হোক না কেন, যে উপপাদ্যটা আমরা প্রমাণ করতে যাই, সেই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে পেছনের কিছু উপপাদ্যের আবার বিবৃতি আমাকে কাজে লাগাতে হবে। তো কারণ উপপাদ্য সবসময় একটার সাথে আরেকটা নির্ভরশীল হয়। ঠিক সেইভাবে এই যে শর্ট প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটা শর্ট প্রশ্ন তো উপপাদ্য থেকেই, উপপাদ্যের বিবৃতির দ্বারাই তো কিছু প্রশ্ন বানানো হয়। মানে যাতে উপপাদ্যের বিবৃতির সাহায্য নিয়ে তুমি অঙ্কটাকে করতে পারো। তো এই কারণেই এই সমস্ত শর্ট প্রশ্ন করতে গেলে বিবৃতি তো লাগবেই। বিবৃতি, জ্যামিতির যে সমস্ত উপপাদ্যের বিবৃতি আছে, সেই বিবৃতিগুলো তোমাদের মনে রাখতে হবে। এবং মনে যদি রাখতে পারো তাহলে দেখবে প্রশ্ন যখন আমি বোঝাবো তোমরাও খুব সহজে বুঝতে পারবে, এবং এই ধরনের যদি প্রশ্ন একটু পাল্টেও দেয় তাহলেও তোমরা কিন্তু করে আসতে পারবে। তো জ্যামিতি হচ্ছে মানে একটা কৌশল। সেই কৌশলটা তোমাদের শিখতে গেলে তোমাদের আগে বিবৃতিগুলো জানতে হবে। ঠিক আছে? ত্রিভুজ কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে, বিন্দু কাকে বলে, তল কাকে বলে, সরলরেখা, সরল রেখাংশ, অনেক যাবতীয় জিনিস আছে জ্যামিতি শিখতে গেলে। তোমরা যদি মনে করো জ্যামিতি তোমরা শিখবে, তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের জানতে হবে। এবং আমি আমার দীর্ঘ পড়ানোর জীবনে আমি দেখেছি যে ছাত্রছাত্রীরা জ্যামিতির প্রতি একটা আগ্রহ দেখায় না, এবং যার ফলে তারা শিখতে পারে না। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণও হয়। অনেক জায়গায় দেখা যাচ্ছে যারা টিচার যারা পড়ায় তারা জ্যামিতি ঠিক মতো, কারণ তারাও তো একটা সময় স্টুডেন্ট ছিল, যারা টিচার তারাও একসময় স্টুডেন্ট ছিল, এবং স্টুডেন্ট থাকা অবস্থায় হয়তো দেখা গেছে তারাও হয়তো জ্যামিতি ভালো করে করেনি। আর জ্যামিতি না করার জন্য তাদের কিন্তু ওই মানে অঙ্কের যে বেস, সেই জায়গাটা তাদের সেই জায়গাটা মানে সেইভাবে তৈরি থাকে না। তাই তারা শেখাতেও পারে না। এটা টিচারদের সাইড থেকে কিছু ভুল থাকে। কিন্তু বেশিরভাগ ভুলটা থাকে ছাত্রছাত্রীদের আগ্রহ। ছাত্রছাত্রীদের আগ্রহ না থাকার জন্য অনেক সময় টিচাররাও করাতে পারে না। তো এইজন্য সবার ১ম এ আগ্রহ দরকার। আর আগ্রহ যদি থাকে তাহলে টিচার কিন্তু তোমাকে ওটা করাবে, শেখাবে। তো সেই আগ্রহ আসবে তখনই যখন তুমি সেই জিনিসটার প্রতি খুব দৃঢ় প্রতিজ্ঞ হবে যে জিনিসটা তুমি শিখবে। আর যখন শিখবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে, তখনই কিন্তু তোমাদের আগ্রহ তোমার ভিতরে চলে আসবে। আর আগ্রহ চলে আসলে আর কিচ্ছু বলতে হবে না। কাউকে কোনো কিছু বলতে হবে না। তুমি নিজে থেকেই শিখে যাবে। কারণ তোমার নিজের মধ্যে ওই জিনিসটা চলে আসবে যে কি করলে তুমি শিখতে পারবে। মানে নিজে থেকেই তুমি উপায় তৈরি করতে পারবে। ঠিক আছে? তাই অবশ্যই সেই চাহিদাটা তোমার মধ্যে থাকতে হবে। সেই আগ্রহটা তোমার মধ্যে থাকতে হবে। তাহলে কিন্তু জ্যামিতি তোমরা করতে পারবে। খুব কঠিন কিছু না। জ্যামিতি বা বলো অঙ্ক, অঙ্ক খুব মজার জিনিস। আর জ্যামিতি তো খুবই মজার জিনিস। কারণ যেটা আমরা পারি না, যেটা কঠিন জিনিস আমার মনে হয়, সেটা যদি আমি করতে পারি, তার মানে আমি অনেক কিছু জয় করে ফেললাম। আর সেই জয়ের মধ্যে যে আনন্দটা আছে, তার থেকে বড় কিছু আর হয় না। এইজন্য কঠিন জিনিস, সোজা জিনিস তো সবাই পারে। তাতে মজা কোথায়? কঠিন জিনিস যদি আমি পারি, তাহলে সেখানেই কিন্তু মজা। তাই জ্যামিতিটা অনেক মজার জিনিস। কারণ জ্যামিতিটা সবাই পারে না। তুমি যদি পারো তার মানে বুঝবে তুমি বেশ ভালো কিছু শিখেছো, এবং সেই জিনিসটা তোমাকে অনেক বেশি মজা দেবে। আর না পারলে, বরঞ্চ না পারলে তার উল্টোটা হবে। কি হবে? আরো অঙ্কের প্রতি একটা অনীহা তৈরি হবে। অঙ্ক করতে চাইবে না। এই জিনিসটা হবে। তো কঠিন জায়গাটা তোমাকে আগে ঠিক করতে হবে। তাহলে দেখবে অঙ্কের সোজা জায়গা তো সবাই পারে। কঠিন জায়গাটা যে করতে পারবে, তার কোনো জায়গায় তো আর কঠিন থাকলো না। সব জায়গায় তো তার সহজ হয়ে গেল। ঠিক আছে? তো এইগুলো কিছু, কিছু কথা আমি তোমাদের বললাম। তোমরা শুধু এটা অঙ্ক বলে না, যেকোনো বিষয়ের প্রতি এই দৃষ্টিভঙ্গি যদি রাখো, তাহলে কিন্তু সমস্ত বিষয় তোমার কাছে সহজ হয়ে যাবে। কঠিন কিচ্ছু লাগবে না। আশা করছি তোমরা আমি যেটা বললাম সেটা বুঝেছো, এবং পরবর্তীকালে সেই জিনিসগুলো, এই যে কথাগুলো আমি বললাম, এগুলোকে তোমরা তোমাদের লাইফে কাজে লাগাবে। দেখবে খুব ভালো জায়গাতেই পৌঁছাবে। ঠিক আছে? খুব ভালো জায়গায় পৌঁছাবে। আশা করছি তোমরা সেই জায়গায় পৌঁছাও। মা-বাবার নাম উজ্জ্বল করো, দেশের নাম উজ্জ্বল করো, এবং নিজেকে মানুষের মতো তৈরি করো। পরের প্রশ্ন, চ্যাপ্টার হচ্ছে 3.2, 16 এ দাগের ২ নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য ১০ সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। বন্ধুরা এই ধরনের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় ধরে নাও এই অঙ্কটা এসেই গেছে।
কিন্তু আমি এ ব্যাপারে আরেকটু বলি। এই অঙ্কে কিন্তু একটু পাল্টে দিতে পারি। কিরকম? এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য দিয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বার করতে বলেছে। এমনটা হতে পারে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্বটা দিয়ে দিয়েছে, জ্যায়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করতে বলছে। এখানে ৩ টে তথ্য আমরা দেখতে পাচ্ছি। ব্যাসার্ধ আর জ্যায়ের দৈর্ঘ্য ধরে নাও, জ্যায়ের দৈর্ঘ্যটা হচ্ছে ধরে নাও x ধরে নাও। আর বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ধরে নাও d। আমি কথার কথা বললাম এরকম। ধরে নাও। তাহলে এখানে r এর মান ৩ টে জিনিস তো আছে। ৩ টে জিনিসের মধ্যে যেকোনো ২ টো জিনিস দিয়ে আরেকটার মান চাইতে পারে। যদি r দিয়ে দেয়, x দিয়ে দেয় তাহলে d চাইবে। d দিয়ে দিলে, x দিয়ে দিলে r চাইবে। এরকমভাবে যেকোনো ২ টো তথ্য দিয়ে দেবে আর একটার মান চাইতেই পারে। সুতরাং প্রশ্নটা পাল্টে দিতে পারে। এই কারণে তোমাদের এই প্রশ্নটার সমাধানটা ভালো করে বুঝতে হবে, কিভাবে করতে হয়। এই যে যেটাই দিক না কেন, যেটাই বার করতে বলুক না কেন, সমাধান পদ্ধতি কিন্তু একই হবে। তাহলে সেটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? আর দেখো, আমি এখানে একটি বৃত্ত অঙ্কন করলাম এবং এই বৃত্তের কেন্দ্র আমি দিয়ে দিলাম কিছু একটা O। আর এখানে একটি জ্যা অঙ্কন করলাম এবং এই জ্যাটা বৃত্তের ব্যাস হবে না। কারণ আমরা জানি বৃত্তের ব্যাসও হয়, বৃত্তের যে ব্যাস সেটাও তো একটা জ্যা হয়। তাহলে আমরা এমন একটা জ্যা অঙ্কন করব যেটা বৃত্তের ব্যাস হবে না, এবং তার পেছনে যুক্তি আছে। জ্যামিতি সবসময় মনে রাখবে, জ্যামিতি সবসময় যুক্তি নির্ভর। মানে যুক্তির কোথাও যদি ভুল হয়ে যায়, তার মানে বুঝবে জ্যামিতি সেটা ভুল। তো যুক্তিটা এখানে কি? আমি যে বললাম যে আমি এমন একটা জ্যা নিলাম যেটা বৃত্তের ব্যাস নয়, তাহলে তুমি বলতেই পারো যে কেন জ্যা, এই জ্যাটা নিলাম কেন ব্যাস হবে না? এটা ব্যাসও তো হতে পারে। তো বন্ধুরা, এটার পেছনে ২ টো কারণ। এক হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। এখানে যে অপশনস গুলো দেখছি, এখানে কোথাও 0 নেই। 0 মানে ধরে নাও এটা হলো জ্যা, এটা বৃত্তের কেন্দ্র। তাহলে এটা কিছু না কিছু তো দূরত্ব থাকবে। 0 তো হবে না। 0 হওয়ার মানে কি? 0 হওয়ার মানে হলো জ্যাটা বৃত্তের ব্যাস। তাহলে ও বিন্দু দিয়েই যাচ্ছে। তার মানে যদি কোনো জ্যা ও বিন্দু দিয়ে যায় তাহলে দূরত্ব কত হবে? এটা তো ও বিন্দু। এটা ধরে নাও এ বিন্দু। তাহলে এটা দূরত্ব কত? d, এবং এটার মান 0 হবে না, 0 থেকে বেশি হবে। কিন্তু এই এ বিন্দুটা যদি ও বিন্দুতে পৌঁছে যায়, এ বিন্দুটা যদি ও বিন্দুতে হয়, এ বিন্দু আর ও বিন্দু যদি একই বিন্দু হয়, তাহলে এখানে দূরত্ব কত হবে? 0 হয়ে যাবে। কিন্তু অপশন দেখতে পাচ্ছি 0 না। সুতরাং অবশ্যই এই জ্যাটা বৃত্তের ব্যাস না, বৃত্তের কেন্দ্র থেকে দূরে আছে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার বলেছে। ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার বলেছে। ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ বলতে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তার মানে ব্যাস কত হলো? ব্যাসার্ধের দ্বিগুণ হয় ব্যাস। তার মানে ব্যাস হলো 26 সেন্টিমিটার। এবার ব্যাস যদি 26 সেন্টিমিটার হয় আর জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তো দেখতেই পাচ্ছি তো ব্যাসের থেকে জ্যাটার দৈর্ঘ্য কম, ছোট। তার মানে অবশ্যই সেটা, এই জ্যাটা নিশ্চয়ই বৃত্তের ব্যাস হবে না, ব্যাসের থেকে ছোট হবে। কারণ ব্যাস হলো সবথেকে বড় জ্যা। তো সুতরাং এই যে জ্যাটা 10 সেন্টিমিটার, এটা কখনোই বৃত্তের ব্যাস হবে না। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে এবার ছবিটা সবসময় এরকমই হবে। এই ধরনের অঙ্কের ছবিটা সবসময় এরকমই হবে। আর যে ব্যাসার্ধটা অঙ্কন করব সেটা সবসময় আমি এইভাবে অঙ্কন করব। তাহলে এটার পরিমাপ কত? 13 সেন্টিমিটার। r ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। AB, তাহলে প্রথমে লিখে দিই OB ইকুয়ালস টু r ইকুয়ালস টু 13 সেন্টিমিটার। AB হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবার জ্যা থেকে, মানে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝানো হয়। ঠিক আছে? দূরত্ব বলতে লম্ব দূরত্ব। সেটা আমি ধরে নিচ্ছি d, এটা আমাদের বার করতে হবে। আর এটা তাহলে 90 ডিগ্রি হচ্ছে। লম্ব দূরত্ব মানে এই ও, ধরুন একটা পি বিন্দু, ওপি, এই যে রেখাটা পাচ্ছি ওপি, তাহলে এইটা কিন্তু এবির উপর লম্ব। তাই এটা ওপিটাকে আমরা বলবো কি? লম্ব দূরত্ব। তো আমাদের ডি এর মানটা বার করতে হবে। ডি এর মান আমরা বার করব। এখন বন্ধুরা, এখানে আমরা যে উপপাদ্যের ব্যবহার করব সেটা হলো তোমাদের 32 নম্বর উপপাদ্য। বন্ধুরা, তোমাদের পাঠ্য বইয়ের 32 উপপাদ্যে এটা বলা হচ্ছে যে কোনো বৃত্তের ব্যাস নয় এমন কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা যায়, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি এবি হচ্ছে একটা জ্যা যেটা বৃত্তের ব্যাস নয়, এবং এই জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র ও থেকে যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা এই জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে। এটা হচ্ছে উপপাদ্যের বিবৃতি। তো যদি এইটা ব্যাস নয় এমন কোনো জ্যা হয় আর বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো এই জ্যায়ের উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বটা জ্যাটাকে সমান দুভাগে ভাগ করবে। তো এই অর্থে এপি আর বিপি, এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে।
তাহলে এপি আর বিপি যদি সমান হয় তাহলে প্রতিটার দৈর্ঘ্য কত হবে? পুরো বাহুটার দৈর্ঘ্য হচ্ছে কত, মানে যেটা দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, তার মানে পিবির পরিমাপটা হবে 5 সেন্টিমিটার, অর্ধেক হবে। তাহলে লিখবো যে পিবি, এখানে আমরা এটাকে এইভাবে লিখবো, যেহেতু ওপি এবির উপর লম্ব, যেহেতু ওপি এবির উপর লম্ব, অতএব এপি ইকুয়ালস টু বিপি হবে। আর এটা কত হবে পরিমাপ? 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার হবে। তো এখন বন্ধুরা দেখো, এই যে ওপিবি আমরা যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, যার ওবিটা হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে 13 সেন্টিমিটার, পিবিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে ওডি, ও মানে ওপি অর্থাৎ ডি, এটার পরিমাপ আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে খুব সহজেই বার করতে পারবো। তাহলে লিখবো এখন ডি ইকুয়ালস টু, তাহলে কত হবে রুট, অতিভুজের পরিমাপটা যদি জানা থাকে তাহলে সবসময় অতিভুজের বর্গ থেকে বাদ দিতে হবে, ঠিক আছে, অতিভুজের বর্গ থেকে বাদ দিতে হবে। আর স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার, তাহলে আর স্কোয়ার মানে 13, 13 স্কোয়ার, আর পিবি এক্ষুনি আমরা পেলাম, পিবি কত বা বিপি কত 5, তাহলে 5 স্কোয়ার, অর্থাৎ 169 মাইনাস 25 অর্থাৎ হচ্ছে 144 এর বর্গমূল এত সেন্টিমিটার, তার মানে হয়ে গেল 12 সেন্টিমিটার। তার মানে আমরা পেয়ে গেলাম বৃত্তের কেন্দ্র থেকে জ্যার দূরত্ব কত 12 সেন্টিমিটার, অর্থাৎ বি অপশনটা সঠিক হবে। বন্ধুরা পরের প্রশ্ন, চ্যাপ্টার হচ্ছে 7.1, 14 এ দাগের 1 নম্বর প্রশ্ন। বলা হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং পিকিউ ব্যাস হলে এক্স এর মান। তো তোমরা ছবি দেখতে পাচ্ছ, তো এখানে এই কোণটার মান কত দিয়েছে 140 ডিগ্রি, এটা হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এখানে এই এক্স কোণটার মান কত? তো বন্ধুরা এইটা সমাধান করতে গেলে তোমাদের কি করতে হবে, একটা উপপাদ্য বিবৃতি জানতে হবে, সেটা হচ্ছে এরকম, যে কোনো বৃত্তের ধরে নেওয়া যাক এরকম একটি বৃত্তচাপ আছে এ পি বি। তাহলে এই এপিবি এটা হলো একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপ দ্বারা আমরা একটা কেন্দ্রে কোণ তৈরি করব। তাহলে এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। আর এই এপিবি বৃত্তচাপ দ্বারা আরো একটা কোণ তৈরি করব, সেটা হচ্ছে বৃত্তের পরিধির উপর একটা বিন্দু নিয়ে নেব। আর এটাকে আমরা এই পরিধির উপর যে বিন্দুটা আছে এই বিন্দু দিয়ে এ বিন্দুকে যুক্ত করব, বি বিন্দুকে যুক্ত করব। তাহলে এই যে কোণটা আমরা পেলাম, এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তো এই যে কেন্দ্রে যে কোণটা তৈরি হলো এবং পরিধির উপর যে বিন্দু নিয়ে যে কোণটা তৈরি করলাম, এই দুটো কোণই কিন্তু এই এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত হয়েছে। তো যখন একই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ তৈরি করা হবে, তখন এই কেন্দ্রস্থ কোণটার মান বৃত্তস্থ কোণটার দ্বিগুণ হবে। অর্থাৎ এটা যদি 20 ডিগ্রি হয় তাহলে কেন্দ্রস্থ কোণটা হবে 40 ডিগ্রি। খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই উপপাদ্যটা, ঠিক আছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা এবার দেখো, এখানে আমি যদি এটা 140 ডিগ্রি বলি, তাহলে এই কোণটার মান কত হবে? এটা আমরা সবাই জানি যে একটা সরল রেখার কোন একটা বিন্দুতে যে কোণটা তৈরি হয় সেই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে এই ও বিন্দুতে এই পুরো কোণটার মান কত? এই পুরো কোণটার মান 180 ডিগ্রি। তার মধ্যে এইখান থেকে এতটা কোণের মান, এখান থেকে এতটা কোণের মান 140 ডিগ্রি, তাহলে বাকি এইখান থেকে এতটা কোণের মান কত হবে? 40 ডিগ্রি হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তার মানে আমরা যে কোণটা দেখতে পাচ্ছি, কোন কোণটা? এই পাশে যে কোণটা দেখতে পাচ্ছি এই কোণটার মান 40 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদের আর একটা ছবিতে একটা অংশ মুছে দিয়ে দেখাচ্ছি যে ব্যাপারটা কিরকম হয়, ঠিক আছে। এই অংশটা আমি মুছে দিচ্ছি। এবার যদি তোমরা ভালো করে লক্ষ্য করো না, তাহলে দেখো কি লক্ষ্য করতে পারবে, একটা ভালো জিনিস আছে দেখো। এই যে আর কিউ, এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ না, এই বৃত্তচাপটা তো এই বৃত্তচাপ দিয়ে দেখো একটা কেন্দ্রে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটা। আর এই বৃত্তচাপ দিয়ে দেখো একটা বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে, এই কোণটা। তাহলে বলতেই পারি এই কোণটার অর্ধেক হবে এই কোণটা। কেন্দ্রস্থ কোণটা সবসময় বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে কেন্দ্রস্থ কোণ যদি জানা থাকে তাহলে বৃত্তস্থ কোণটা ওর অর্ধেক হবে, অর্থাৎ এটা হবে 20 ডিগ্রি, তাই তো। তো খুব সহজ ব্যাপার হয়ে গেল, আনসার পেয়ে গেলাম আমরা 20 ডিগ্রি, অর্থাৎ এখানে সঠিক উত্তরটা হবে ডি অপশনটা কারেক্ট হবে। তো এটাকে আমরা এবার করবো, তাহলে লিখবো
অ্যাঙ্গেল আর ও কিউ, এই কোণটার মান আগে আমাদের দেখাতে হবে যে এটা 40°। তাহলে আর ও কিউর মান কত হবে? 180° মাইনাস 140°, অর্থাৎ 40°। এবার লিখবো যেহেতু আর কিউ, এখানে একটা বিন্দু দিয়ে দাও, হ্যাঁ, এই বিন্দুটা ধরে নাও একটা এ বিন্দু ধরে নাও, কারণ বৃত্তচাপকে বোঝাতে গেলে আমাকে 3টে বিন্দু নিতে হয়, হ্যাঁ। তো আর কিউ, এই বৃত্তচাপটা বোঝাতে গেলে আমাকে এখানে একটা বিন্দু ধরে নিতে হবে। তো সেই বিন্দুটা ধরে নিলাম এ বিন্দু। তো আর এ কিউ, যুক্তি দিচ্ছি যে এটা কেন 20° হচ্ছে। আর এ কিউ বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হলো অ্যাঙ্গেল আর ও কিউ, এবং একটু কষ্ট করে হাতের লেখাটা একটু বুঝে নেবে, এবং বৃত্তস্থ কোণ হলো অ্যাঙ্গেল আর এস কিউ, আর এস কিউ। অতএব আমরা বলবো যে আর এস কিউ অর্থাৎ বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এবার কেন্দ্রস্থ কোণের মানটা তো বার করলাম 40°, তাহলে বসিয়ে দাও হাফ ইন্টু 40°, অর্থাৎ আমরা আনসার পেয়ে গেলাম 20°। বন্ধুরা, পরের প্রশ্ন কোষে দেখি 7.2 থেকে 12 এ দাগের 2 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, তোমরা দেখতে পাচ্ছ এখানে ও বৃত্তের কেন্দ্র, অ্যাঙ্গেল বিএডি কোণের মান 65°। তো আমরা এখানে ছবিতে দেখাচ্ছি, এখানে বিএডি অর্থাৎ এই পুরো কোণটার মান, এই পুরো কোণটার মান কত? পুরো কোণটার মান হচ্ছে 65°। এই লাল রং দিয়ে আমি চিহ্নিত করেছি, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 65°। বিডিসি, বিডিসি অর্থাৎ এই কোণটা, এই কোণটার মান কত? 45°। তাহলে সিবিডি অর্থাৎ সিবিডি, তাহলে এই কোণটাকে আমাদের কিন্তু বানাতে গেলে একটা রেখা দ্বারা যুক্ত করতে হবে। তো সেই রেখাটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি। তাহলে এই কোণটা, তো বন্ধুরা আমাদের এই কোণটা বার করতে হবে, এটা কত? বন্ধুরা, এই প্রশ্নের সমাধানের জন্য আমরা এই 7 চ্যাপ্টার মানে 7.2, তো তোমাদের 7.2 চ্যাপ্টারে দেখবে একটা উপপাদ্য আছে, যে উপপাদ্যে বলা হচ্ছে যে একই বৃত্তচাপ দ্বারা গঠিত, ধরে নাও এখানে আমি একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এ পি বি। তো একই বৃত্তচাপ দ্বারা, বৃত্তের কেন্দ্রটাকে জুড়িয়ে দিয়ে এটাকে, তো এই বৃত্তচাপটা যেটা আমরা দেখছি এপিবি, তো এই বৃত্তচাপ দ্বারা যদি আমি যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবো, একই বৃত্তচাপের উপর যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবো, ধরে নাও এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছি, এই বৃত্তচাপের উপর আমি 3টে বিন্দু নিলাম, 1 2 3টে। এবার এই 3টে বিন্দুকে যদি আমি যুক্ত করি, এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে এখানে 3টে কোণ পাচ্ছি। এটা 1 নম্বর কোণ, এটা ধরে নাও 2 নম্বর কোণ, এটা ধরে নাও 3 নম্বর কোণ। তো এই 1 নম্বর কোণ, 2 নম্বর কোণ আর 3 নম্বর কোণ, 3টে কোণই কিন্তু সমান হবে। এবং এটার জন্য শর্ত কি? এই 3টে কোণই কিন্তু একটা বৃত্তচাপ দ্বারা গঠিত হতে হবে, যেমন এখানে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত হয়েছে। তাই এই যে বৃত্তস্থ কোণগুলো আছে, এই বৃত্তস্থ কোণগুলোর মান সমান। তো সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান। তো এই অর্থে যদি এই উপপাদ্যটা আমি যদি এখানে কাজে লাগাই, তাহলে কিন্তু এই প্রশ্নের সমাধানটা আমরা পেয়ে যাব। দেখো কিভাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বি সি, আর এখানে একটা বিন্দু নিয়ে নিই, ধরে নাও এই বিন্দুটা ধরে নাও যে পি বিন্দু, ঠিক আছে? তাহলে বিপিসি এটা হলো একটা বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের দ্বারা দেখো একটা কোণ তৈরি হয়েছে, বৃত্তের পরিধির উপর ডি বিন্দু আছে, তার মানে দেখো এই যে কোণটা দেখতে পাচ্ছ নীল রঙের, এই যে কোণটা, এটা তো বিপিসি বৃত্তচাপ দ্বারা গঠিত। কেন? কারণ এই যে বৃত্তচাপের দুটো প্রান্তবিন্দু কি কি? একটা সি বিন্দু, একটা বি বিন্দু। দেখো যতগুলো কোণ আমরা এখানে পাচ্ছি না, সব দেখো
এই এ বিন্দু আর বি বিন্দু দিয়েই কিন্তু গঠিত হয়েছে। দেখো, তাহলে বৃত্তচাপের দুই প্রান্ত বিন্দু দিয়ে কোণ তৈরি হতে হবে। যেমনটা এখানে বি আর সি বিন্দু দ্বারা গঠিত কিন্তু এই ডি কোণটা, আবার বি আর সি বিন্দু দ্বারা গঠিত হয়েছে আবার এখানকার এই কোণটা দেখো, এই যে এই কোণটা। তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান যা হবে এই কোণটার মান তাই হবে। তো এখানে বলে দিয়েছে বিডিসি কোণটার মান, বিডিসি কোণটা এই কোণটার মান 45 ডিগ্রি, তাহলে অবশ্যই এই কোণটার মানও 45 ডিগ্রি হবে। আর বন্ধুরা এই লাল রঙের এই পুরো কোণটার মান কত? 65। তো পুরো কোণটা যদি 65 হয় আর এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে বাকি এই কোণটার মান কত হবে? 20 ডিগ্রি হবে। 65 থেকে 45 বাদ দিয়ে দেবো, 20 ডিগ্রি হবে। এবার বন্ধুরা এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এইখানকার এই সবুজ রং দিয়েছি এই কোণটার মানও হবে 20 ডিগ্রি। কেন? কারণ দেখো তো এই কোণটা কোন দুটো বাহু দিয়ে তৈরি হয়েছে? দেখো তো, এই বাহুটা আর এই বাহুটা, তাই না? তাহলে বৃত্তচাপ কোনটা হচ্ছে? বৃত্তচাপ হচ্ছে বিডি মানে ডিবিসি, এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, বি দেবো না, এটা অন্য কিছু নাম দিই, ধরে নাও কিউ। তো ডি কিউ সি, তো এই বৃত্তচাপের দ্বারা গঠিত হয়েছে এই কোণটা, এটা একটা বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশ বৃত্তাংশস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর এই বৃত্তচাপ দ্বারা গঠিত হয়েছে এই কোণটাও, দেখো এই কোণটা। যদি আমি ছবিতে এইভাবে আলাদা করে আঁকি, তাহলে এখানে ডি বিন্দু আর এখানে সি বিন্দু আর এটা কিউ, তাহলে এখানে এরকম একটি কোণ তৈরি হয়েছে এ বিন্দুতে, আবার বি বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে। তার মানে বলতেই পারি যে এই বৃত্তচাপ দ্বারা গঠিত হয়েছে এই কোণটা আর এই কোণটা, তাহলে এই দুটো কোণের মান সমান। তাহলে এই কোণটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে এখানে এই কোণটাও 20 ডিগ্রি হবে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 20 ডিগ্রি। তাহলে অপশন কোনটা হবে? ডি অপশনটা সঠিক হবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। এবার এটা আমরা লিখবো, ঠিক আছে? লিখে দেবো। তাহলে কিভাবে লিখবো? সর্বপ্রথমে দেখাবো এটা 45 ডিগ্রি কেন হচ্ছে। তাহলে লিখবো, যেহেতু বিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত দুটি বৃত্তস্থ কোণ হলো, একটা হচ্ছে এই ডি বিন্দুতে যে কোণটা আছে আর একটা হচ্ছে এই এখানে সিএবি এই কোণটা, অ্যাঙ্গেল বিডিসি ও অ্যাঙ্গেল বিএসি। দেখো দুটো বিন্দু কিন্তু সে একই থাকতে হবে, হ্যাঁ? অতএব অ্যাঙ্গেল বিডিসি আর অ্যাঙ্গেল বিএসি সমান হবে। এবার যেহেতু বিডিসি কোণের মান 45 ডিগ্রি, বিডিসি কোণের মান 45 ডিগ্রি, তাহলে বিএসি কোণের মানও কত হবে? 45 ডিগ্রি হবে। অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 45 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল বিডিসি 45 ডিগ্রি। এবার এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান 20 ডিগ্রি। কি করে পাবো? 65 থেকে 45 বাদ দেবো। লিখবো এখন অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু, তাহলে ডিএসি মানে এই কোণটা, এই কোণটা কি করে পাবো? পুরো কোণটা, পুরো কোণ মানে ডিএবি বা বিএডি লিখতে পারি। বিএডি থেকে বিএডি পুরো কোণটা থেকে আমরা বিএসি এই কোণটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 65 মাইনাস 45 ডিগ্রি, তাহলে কত হবে? 20 ডিগ্রি। এবার এটা 65 কোথা থেকে আসলো এটা লিখে দেবো, যেহেতু বিএডি কোণটার মান দিয়ে দিয়েছে 65 ডিগ্রি। এবার এটা 20 ডিগ্রি হলে এই কোণটার মানও 20 ডিগ্রি হবে। এবং কেন? একই যুক্তি দেবো, যেহেতু এই দুটো কোণ মানে এই যে ডিএসি এই কোণটা আর এখানে ডিবিসি এই কোণটা একই বৃত্তচাপ ডিকিউসির ওপর গঠিত। লিখবো, যেহেতু ডিকিউসি চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণগুলি হলো অ্যাঙ্গেল ডিএসি আর ডিবিসি বা সিবিডি, অ্যাঙ্গেল সিবিডি ও অ্যাঙ্গেল ডিএসি, তাই তো? ডিএসি ডিএসি, হ্যাঁ, আর ডিবিসি বা সিবিডি। অতএব
অ্যাঙ্গেল সিবিডি আর অ্যাঙ্গেল ডিএসি সমান হবে, আর সে মানটা কত হবে, যেহেতু ডিএসি কোণের মান 20 ডিগ্রি, তাই সিবিডি কোণের মান হবে 20 ডিগ্রি। অতএব অ্যাঙ্গেল সিবিডি ইকুয়ালস টু 20 ডিগ্রি। তাহলে ডি অপশনটা সঠিক হলো। বন্ধুরা, পরের প্রশ্ন চ্যাপ্টার 7.3 থেকে 12 এ দাগের 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এই কেন্দ্রটা কিন্তু এবি রেখার উপর অবস্থিত নেই কিন্তু, ঠিক আছে? এবি রেখাটা কিন্তু এই কেন্দ্র থেকে উপরে আছে। অ্যাঙ্গেল এইবি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি। সিবিই এই কোণটার মান দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা এডিবি এই কোণটার মান আমাদের বার করতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সহজে এটাকে করে ফেলবো আমরা। তো আমি এটাকে আলাদা করে এই জায়গাটায় একটা ছবি আঁকছি, সেটা একটু বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে ই বিন্দু, এই ই বিন্দুটা এখানে আঁকলাম। এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। বোঝানোর জন্যই আমি তোমাদের এটাকে এইভাবে আঁকছি, তোমাদের এমনি আলাদা করে আঁকার দরকার নেই। এটা হচ্ছে 110 ডিগ্রি। তো বন্ধুরা এই কোণটার মান কত হবে? খুব সহজ, 70 ডিগ্রি হবে। কারণ এই পুরো কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। আমরা আগেই তোমাদের একটা অঙ্ক করতে গিয়ে, প্রথম অঙ্কটা করতে গিয়ে বুঝিয়েছিলাম যে কোনো একটি বিন্দুতে যে কোণটা হয় সেই কোণটার মান কত হয়? 180 ডিগ্রি। তাহলে ই বিন্দুতে এই পুরো সমগ্র কোণটার মান কত হবে? 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটার মান হচ্ছে 110 ডিগ্রি, তাহলে বাকি হবে এটা 70 ডিগ্রি, এই পাশের কোণটা। তাহলে আমরা এই কোণটার মান পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি। এবার বন্ধুরা, এটা তো বুঝে গেলাম, এইটুকুনি আমি আগে লিখে নিই, ঠিক আছে? জ্যামিতি সবসময় একটু একটু করে তোমাকে লিখে নিতে হবে, বুঝে নিতে হবে। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল এইডি এই কোণটার মান কি করে হবে? 180 ডিগ্রি থেকে আমরা এই এইবি এই কোণটা বাদ দেব। অ্যাঙ্গেল এইবি এই কোণটা বাদ দেব। তাহলে এইবি কোণের মান 110 ডিগ্রি, তাহলে বাদ দিয়ে দাও, অর্থাৎ 70 ডিগ্রি। আচ্ছা, এইবার দেখো আমি আর একটা ছবি আঁকছি। এবার দেখো এখানে আমি এ বিন্দুটা নিলাম, এখানে বি বিন্দুটা নিলাম, আর এখানে ডি বিন্দুতে ডি বিন্দু আর সি বিন্দু নিলাম। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, এটা ধরে নাও পি। তাহলে এই যে ডিপিসি, এই যে বৃত্তচাপটা দেখতে পাচ্ছ ডিপিসি, এই বৃত্তচাপ দ্বারা আমি কি করছি, বৃত্তের পরিধির উপর এ বিন্দুটাকে আমি এভাবে যুক্ত করে দিচ্ছি। তাহলে এই ডিপিসি বৃত্তচাপ দ্বারা এই বৃত্তস্থ কোণটা তৈরি হয়েছে এ বিন্দুতে। আবার এই ডিপিসি বৃত্তচাপ দ্বারা আমি বি বিন্দুতে আর একটা কোণ তৈরি করলাম, এই কোণটা। তাহলে এই দুটো কোণ কি হবে? সমান হবে, কারণ এরা একই বৃত্তচাপ দ্বারা গঠিত কোণ। তাই তো? একই বৃত্তচাপ দ্বারা গঠিত যতগুলো বৃত্তস্থ কোণ আছে, সেই বৃত্তস্থ কোণগুলোর মান সমান হয়। তো এই অর্থে এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এই কোণটার মান 30 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও কত হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার মান আমি পেয়ে গেলাম কত? 30 ডিগ্রি। তো এখন বন্ধুরা এই কোণটার মান 70 ডিগ্রি, এই ছোট্ট কোণটার মান 30 ডিগ্রি। আমরা ত্রিভুজটাকে এইভাবে আঁকছি কারণ এখানে খুব ছোট দেখাচ্ছে। এই কোণটার মান 70 ডিগ্রি, এই কোণটার মান এক্ষুনি আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হবে? 80 ডিগ্রি হবে। কেন? কারণ একটা ত্রিভুজে তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো কোণ মিলিয়ে কত হচ্ছে? 100 ডিগ্রি। তাহলে বাকি 80 ডিগ্রি হচ্ছে অপর কোণটা। তার মানে আমরা পেয়ে গেলাম উত্তরটা, ডি বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটা, অর্থাৎ এডিবি কোণটার মান কত? 80 ডিগ্রি। তো বন্ধুরা এবার আমাদের এটাকে লিখতে হবে যে এই কোণটা কেন 30 ডিগ্রি। তাহলে লিখবো ডিপিসি, এখানে পি নাম দিতে একটা বিন্দু, যেহেতু ডিপিসি বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণগুলি হল ডিএসি ও অ্যাঙ্গেল ডিবিসি, ঠিক আছে? ডিবিসি।
বা তোমরা সিবিও লিখতে পারো। হ্যাঁ, দেখো ই বিন্দু আর ডি বিন্দু কিন্তু একই রেখার উপর অবস্থিত, তো এখানে সিবিই যদি 30 ডিগ্রি হয় তার মানে কিন্তু সিবিডি 30 ডিগ্রি। ঠিক আছে, এটাও লিখতে পারো, এটা বুঝে নেবে সবসময় যে ই বিন্দু আর ডি বিন্দু একই রেখাতে আছে, সিবিডি। তাহলে অতএব অ্যাঙ্গেল ডিএসি আর অ্যাঙ্গেল সিবিডি এই দুটো বৃত্তস্থ কোণের মান সমান। অতএব অ্যাঙ্গেল ডিএসি কোণের মান 30 ডিগ্রি। কেন? যেহেতু অ্যাঙ্গেল সিবিডি বা অ্যাঙ্গেল সিবিই, যেটা সিবিডি সেটাই হচ্ছে সিবিই, ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। তাহলে এবার এই কোণটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি, এই কোণটার মান 70 ডিগ্রি, তাহলে বাদ দিলে আমরা পেয়ে যাবো ওই কোণটার মান 80 ডিগ্রি। এবার লিখবো এখন ত্রিভুজ এডিই এর অ্যাঙ্গেল এডিই এই কোণটার মান হবে 180 থেকে দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো, অ্যাঙ্গেল এডি ই এ ডিএই। হ্যাঁ, তোমরা এটা লিখতেও পারো, নাও লিখতে পারো, এবার সরাসরি লিখে দিতে পারো যে 30 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি। ঠিক আছে, এটা লেখা যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি। হয়ে গেল উত্তর। খুব সহজ অঙ্ক ছিল, জটিল কিছু নেই। তোমাদের কিন্তু মূল ছবিটাকে একটু আলাদা আলাদা করে ভেবে ভেবে করতে হবে। পুরো ছবিটা যদি একসাথে দেখো না, তাহলে কিন্তু জ্যামিতির অঙ্কটা করাটা একটু অসুবিধা হয়ে যাবে। তাই এটাকে আলাদা আলাদা করে তোমাকে ভাবতে হবে। বন্ধুরা, পরের প্রশ্ন 17 এ দাগের 1 নম্বর, এটা হচ্ছে চ্যাপ্টার 10 থেকে দেওয়া হয়েছে। 17 এ দাগের 1 নম্বর প্রশ্ন হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। তোমরা ছবি দেখতে পাচ্ছ, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে এমন একটা সরল রেখা হচ্ছে, তার মানে এবিটা কি? বৃত্তের ব্যাস। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তো বন্ধুরা, যখনই কোনো জ্যামিতির প্রশ্ন পাবে, যখনই সেখানে বলবে বৃত্তস্থ চতুর্ভুজ, তখনই বুঝে নেবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। কারণ এটা উপপাদ্যের বিবৃতি। উপপাদ্য বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের উপরে এরকম চতুর্ভুজ থাকবে, মানে বৃত্তের ভিতরে। ঠিক আছে, বৃত্তের পরিধির উপরে 4টে বিন্দু থাকবে কোনো চতুর্ভুজে, তাহলে তখন সেই চতুর্ভুজটাকে বলবো বৃত্তস্থ চতুর্ভুজ। এবং এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো, যেমন এই কোণটা আর এই কোণটার যোগফল 180 ডিগ্রি, আবার এই কোণটা এই কোণটার যোগফল 180 ডিগ্রি। তো এই অর্থে এ কোণের বিপরীতে সি কোণ আছে, এ কোণের বিপরীতে সি কোণ আছে, তাহলে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। আবার বি কোণের বিপরীতে ডি কোণ আছে, তার মানে এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। এটা আমাদের কাজে লাগে, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবে। আচ্ছা, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? বিপরীত কোণ তো, তাহলে এটার মান হবে কত? 60 ডিগ্রি, তাই তো। 120 আছে, তাহলে বাকিটা কত? 60 ডিগ্রি পড়ে থাকলো, তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি। এবার বলছি এডিসি কোণের মান, এটা দিয়ে দিয়েছে, এটা 60 ডিগ্রি আমরা বার করে নিলাম। বিএসি কোণ, বিএসি এই কোণটার মান কত? তো বন্ধুরা, এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি। কেন? তার পেছনেও আমাদের একটি জ্যামিতিক উপপাদ্যের বিবৃতি আছে। যদি বৃত্তের ব্যাস, এটাকে বৃত্তের আমরা ব্যাস নিয়ে নিচ্ছি, তো এই ব্যাস এই দুই প্রান্ত বিন্দু দ্বারা যদি আমরা পরিধির উপর কোনো বিন্দুকে যুক্ত করি এরকম করে, তাহলে এখানে যে বৃত্তস্থ কোণটা আমরা পেলাম, এই বৃত্তস্থ কোণটার মান 90 ডিগ্রি হয়। এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। তার একটা কারণ আছে। কেন? দেখো, এই যে আমরা ধরুন এটা একটা বৃত্তচাপ নিলাম, তো এই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে এই কোণটা তৈরি হয়েছে, এটা তো কেন্দ্র, তাহলে কেন্দ্রে এই কোণটা তৈরি হয়েছে, তো এই কোণটা কত হবে? 180 ডিগ্রি, কারণ এটা একটা সরলরেখা, তাহলে এটা 180 ডিগ্রি। আর এই বৃত্তচাপ দ্বারাই গঠিত হয়েছে একটা বৃত্তস্থ কোণ, তাহলে এই বৃত্তস্থ কোণটার মান এই কোণটা তো অর্ধেক হবে, তাহলে এটা যদি 180 হয়, তাহলে এই কোণটার মান হবে 90 ডিগ্রি। তোমরা বুঝে গেলে? তার মানে কি? এই এবি হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এই ব্যাস দ্বারা বৃত্তের পরিধির উপরে সি বিন্দুটাকে যদি আমরা যুক্ত করে এই যে কোণটা তৈরি করি, তাহলে এই কোণটার মান কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটার মান কত হবে? 30 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাকি এই দুটো কোণ মিলিয়ে 90 ডিগ্রি হবে। তার মধ্যে একটা কোণ 60 ডিগ্রি হলে অপরটা 30 ডিগ্রি হবে। খুব সহজ ব্যাপার। তাহলে এখন আমরা লিখব, যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটা, আর অ্যাঙ্গেল এডিসি ও অ্যাঙ্গেল এডিসি
বিপরীত কোণ, অতএব অ্যাঙ্গেল এবিসি প্লাস এডিসি এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি। এবার এডিসি কোণের মান দিয়ে দিয়েছে 120, তাহলে আমরা লিখব অ্যাঙ্গেল এবিসি প্লাস 120 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা কি পাচ্ছি? অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি। এবার এই কোণটা 90 ডিগ্রি কেন? যুক্তি দেব। দেখো যেহেতু এবি বৃত্তটির ব্যাস, অতএব অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখব অর্ধবৃত্তস্থ কোণ। এবারে যদি 90 ডিগ্রি হয় তাহলে লিখব এখন ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এই কোণটার মান 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60। 90 মানে এই কোণটা আর 60 মানে এই কোণটা, তাহলে এই দুটো কোণের যোগফল 180 থেকে বাদ দিয়ে দিলেই তৃতীয় কোণটা পেয়ে যাবো, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। তাহলে উত্তর পেয়ে গেলাম সি অপশনটা সঠিক হবে। বন্ধুরা পরের প্রশ্ন বলা হচ্ছে পাশের চিত্র ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস। তো তোমরা দেখতে পাচ্ছ ও বৃত্তের কেন্দ্র, এবি হচ্ছে ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। আবার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমরা বৃত্তস্থ চতুর্ভুজের কথা বলা হয়েছে, সুতরাং এ বিন্দু আর সি বিন্দু এই যে দুটো কোণ হবে তারা পরস্পর বিপরীত কোণ এবং তাদের যোগফল হবে 180 ডিগ্রি। আর বি আর ডি বিন্দুর যোগফল হচ্ছে, ডি বিন্দুতে যে দুটো কোণ হচ্ছে তাদের যোগফল 180 ডিগ্রি। তো এই অর্থে আমরা দেখতেই পাচ্ছি যে এই বিন্দুতে 65 ডিগ্রি, তার মানে এই বিন্দুতেও যে কোণটা তৈরি হয়েছে ডি বিন্দুতে সেই কোণটার মান 180 মাইনাস 65 এরকম আর কি। ঠিক আছে, আমাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই এটা ব্যবহার করব, এটা আমাদের মাথায় রাখতে হবে যেটা হয়। আচ্ছা, এবার বলেছে এবিসি কোণটার মান 65 ডিগ্রি, যেমন ছবিতে দেখতে পাচ্ছ এই কোণটার মান 65 ডিগ্রি। ডিএসসি কোণের মান 40 ডিগ্রি, ডিএসসি এই কোণটার মান 40 ডিগ্রি হলে বিসিডি কত? তাহলে বিসিডি অর্থাৎ এই পুরো কোণটার মান আমাদের বার করতে হবে, পুরো কোণটা। ঠিক আছে, এবার বন্ধুরা দেখো আমরা যদি এই এসি লাইনটা যদি মুছে দিই না, তাহলে দেখো কি হবে। তাহলে দেখো এই পুরো কোণটার মান আমাদের বার করতে হবে। তো এই কোণটা আর এই কোণটা পরস্পর বিপরীত কোণ, তাহলে এই পুরো কোণটার মান যদি আমি বার করে নিতে পারি, এই পুরো কোণটার মান যদি বার করে নিতে পারি তাহলে সেটার মান 180 থেকে বাদ দিয়ে দিলেই আমি সি কোণটার মান পেয়ে যাবো, কারণ এ আর সি কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। তার মধ্যে এই কোণটার মান 40 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে বাকি আমাদের দরকার শুধুমাত্র এই কোণটার মান। তো একটু আগেই আমরা একটা অঙ্ক করলাম, এই কোণটার মান আমাদের বার করতে দিয়েছিল, তাই না? তো ঠিক সেইভাবে বার করব। দেখো এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান 90 ডিগ্রি হবে, কারণ সি বিন্দুটা যেটা আছে পরিধির উপর আছে আর এবি হচ্ছে ব্যাস, তার মানে এই বিন্দুতে যে কোণটা তৈরি হচ্ছে সি বিন্দুতে এই যে কোণটা, এই কোণটার মান হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি, এটা 65 ডিগ্রি, তার মানে এই কোণটার মান কত হলো? 25 ডিগ্রি। একটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। একটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান হবে 25 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মান কত হয়ে গেল? 40 প্লাস 25 অর্থাৎ 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান যদি 65 ডিগ্রি হয় তাহলে 180 থেকে 65 বাদ দিলে কত হবে? 115 ডিগ্রি, তাই তো? হ্যাঁ, 115 ডিগ্রি। তার মানে সি বিন্দুতে যে কোণটা আছে বিসিডি কোণের মান 115 ডিগ্রি, অর্থাৎ সি অপশনটা সঠিক হবে। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে কি করব? সবার প্রথমে বার করব এই মানটা 25 ডিগ্রি কেন, তারপর আমরা এই মানটা দেখাবো এটা 115 কেন। তাহলে এবার এটাকে আমরা লিখি। তাহলে সর্বপ্রথমে লিখবো যে এই কোণটার মান কেন। তাহলে লিখবো যে আগে লিখবো যে এই কোণটার মান 90 ডিগ্রি কেন। তাহলে লিখবো যেহেতু সি বিন্দুটি বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং এবি বৃত্তটির ব্যাস, অতএব অ্যাঙ্গেল এসিবি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ।
এবার এটা যদি 90° হয় তাহলে এই কোণটার মান আমরা বার করব। এখন ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এই কোণটার মান 180 মাইনাস 90 প্লাস 65, তাহলে কত হবে 180 মাইনাস এখানে হয়ে গেল 155 ডিগ্রি অর্থাৎ 25 ডিগ্রি, তার মানে এই কোণটার মান 25 ডিগ্রি। এবার দেখাবো এই কোণটা, এই পুরো কোণটার মান কত। 65 দুটো কোণকে যোগ করে দেবো। এখন অ্যাঙ্গেল বিএডি কোণের মান 40 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি অর্থাৎ 65 ডিগ্রি। এবার যেহেতু এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব অ্যাঙ্গেল বিসিডি কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি। তাহলে এই কোণটার পুরো কোণটার মান হবে 180 থেকে এই কোণটা অর্থাৎ বিএডি কোণটাকে বাদ দিতে হবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস বিএডি কোণের মান আমরা এখানে পেলাম 65 ডিগ্রি। তাহলে কত হলো 115 ডিগ্রি। তাহলে সি উত্তরটা সঠিক। বন্ধুরা পরের প্রশ্ন দেখি 10 থেকে 17 দাগে 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং অ্যাঙ্গেল বিএসি 25 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ডিএসি কত। তো অ্যাঙ্গেল ডিএসি অর্থাৎ আমাদের এই কোণটার মান বার করতে হবে, এই ছোট্ট কোণটার মান আমাদের এটা বার করতে হবে। তো বন্ধুরা দেখো এখানে বলে দিয়েছে এই যে অ্যারো দেখতে পাচ্ছ তীর চিহ্ন, তো এই দুটো রেখা পরস্পর সমান্তরাল। তো পরস্পর যদি সমান্তরাল হয় আর এই রেখাটাকে যদি এরকম একটা রেখা যদি ভেদ করে, দুটো সমান্তরাল রেখাকে যদি এই রেখাটা ভেদ করে, তাহলে এই কোণটার মান আর এই কোণটার মান সমান হবে। দুটো সমান্তরাল রেখাকে একজন যদি একটা সরল রেখা যদি এইভাবে ভেদ করে, তাহলে এই যে কোণ দুটো তৈরি হলো এই দুটো কোণকে আমরা বলি একান্তর কোণ, এবং এই একান্তর কোণ দুটোর মান সমান হয়। অর্থাৎ এটা যদি 25 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মানও হবে 25 ডিগ্রি। তো এই কোণটা আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। এবার যেহেতু বলেছি এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তো বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে কি হবে, বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এই জন্য আমি এখানে এই কোণটার মানটা দেখতেই পাচ্ছি এটা 90 ডিগ্রি। কেন, এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে যদি ব্যাস হয় তাহলে সি বিন্দুতে যে কোণটা হবে সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে তার মান হবে 90 ডিগ্রি। এটা যদি 90 হয়, এটা যদি 25 হয়, তাহলে এই কোণটার মান কত হবে, এই দুটো কোণ মিলিয়ে তো 90 ডিগ্রি হবে, তাই না। তাহলে 90 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে, তাহলে 65 ডিগ্রি। তাহলে কত হলো, এই কোণটার মান 65 ডিগ্রি। এবার এটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, এদের যোগফল কত হবে 180 ডিগ্রি। তার মানে এই কোণটা কত হচ্ছে 115 ডিগ্রি, তাই তো। 180 থেকে 65 বাদ দিয়ে দিলে আমরা কত পাচ্ছি 115 ডিগ্রি। তো এবার দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের একটা কোণ 115 আর একটা কোণ 25, তার মানে মিলিয়ে কত হলো 120, 30, 40, 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি যদি হয় তাহলে এই ছোট্ট কোণটার মান হবে 40 ডিগ্রি। তাহলে উত্তর পেয়ে গেলাম ডি। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারো আবার তোমরা ভিডিওটাকে একটু ব্যাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে আবার দেখো, হ্যাঁ, দুবার তিনবার দেখলেই বুঝতে পারবে যে কি বলতে চাইছি আমি। তাহলে সর্বপ্রথম আমি এখানে দেখাবো যে এই কোণটার মান 90 ডিগ্রি। লিখবো যেহেতু এবি বৃত্তটির ব্যাস, অতএব অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখানে লিখে দেবো অর্ধবৃত্তস্থ কোণ। এবার লিখবো এই কোণটার মান কেন 65 হচ্ছে। এবার লিখবো অতএব ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 25, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 65 ডিগ্রি। এটা যদি 65 হয় তাহলে এই কোণটা যেহেতু বিপরীত কোণ, তাহলে 180 থেকে বাদ দিয়ে দেবো 65 ডিগ্রি। লিখবো যেহেতু এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ
অতএব অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, সুতরাং 115 ডিগ্রি। তাই এটা 115 ডিগ্রি পেয়ে গেলাম। এবার বন্ধুরা আমরা এখানে দেখাবো যে এই কোণটার মান 25 ডিগ্রি কেন। তাহলে বলবো যেহেতু এই রেখাটা সমান্তরাল, তাহলে লিখবো যেহেতু এবির সাথে ডিসি সমান্তরাল এবং এসি ভেদক। তোমরা ছবিটা দেখে নাও, এই রেখা দুটো সমান্তরাল আর এসি ভেদক। অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিসিএ ইকুয়ালস টু কত হবে? 25 ডিগ্রি। এটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা এই কোণটার মান পেয়ে গেলাম 25 ডিগ্রি। তাহলে এবার এই ত্রিভুজটা থেকে এই কোণটার মান খুব সহজেই বার করতে পারবো। 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিয়ে দেবো। এবার লিখবো এখন ত্রিভুজ এডিসি, দেখে নাও, হ্যাঁ এডিসি এর অ্যাঙ্গেল ডিএসি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস এখানে কত হচ্ছে 140 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। তাহলে ডি অপশনটা সঠিক। বন্ধুরা পরের প্রশ্ন, চ্যাপ্টার হচ্ছে 15.2, 11 এ দাগের 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। এখানে 4টা অপশন আছে, আমাদের সঠিক অপশনটা বাছতে হবে। এখানে উত্তর হবে এ অপশনটা সঠিক হবে। বন্ধুরা এই প্রশ্নের সমাধান আমি আগেই করে দিয়েছি। তোমরা কি করবে, তোমরা যে টেস্ট পেপার পেয়েছো স্কুল থেকে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে, তো সেই টেস্ট পেপারেরই 386 পেজ অর্থাৎ হিন্দু স্কুলের কোয়েশ্চেন ওখানে পেয়ে যাবে। ওখানে তোমরা কোয়েশ্চেন 4-এর 6 নম্বর প্রশ্নটা দেখো, বই খুলে দেখে নাও, দেখবে একই প্রশ্ন আছে। তো ওই প্রশ্নের সমাধান আমি করে দিয়েছি। তোমরা কি করবে, এই ভিডিও ডেসক্রিপশন, যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেখান থেকে তোমরা 386 পেজের পার্ট 2 ভিডিওর লিঙ্কটা ওপেন করো এবং ওখানে ভিডিওটা দেখে নাও। সেখানে তোমরা কোয়েশ্চেন 4-এর 6 নম্বরের সমাধানটা দেখে নাও, দেখবে খুব ভালো প্রশ্ন, খুব ভালো করেই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা পরের প্রশ্ন, চ্যাপ্টার 15.2, 11 এ দাগের 4 নম্বর প্রশ্ন। দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। তো বন্ধুরা যখন বহিঃস্পর্শ করবে, দুটো বৃত্ত যখন বহিঃস্পর্শ করবে, তখন কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দুটোর যোগফল, অর্থাৎ 5 আর 3 কে আমরা যোগ করে দেবো, 8 হবে। তাহলে উত্তর হবে 8 সেন্টিমিটার। কি করে ব্যাপারটা একটু ছবির মাধ্যমে বুঝে নাও। ধরে নেওয়া যাক এরকম একটি বৃত্ত আছে, যার ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এতটা, 5 সেন্টিমিটার। আর একটা বৃত্ত আছে ধরে নাও এরকম, এবং তার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে খুব সহজ, তাহলে এইখান থেকে এতটা, এটা ধরো বৃত্তের কেন্দ্র এ, আর এটা হচ্ছে আরেকটা বৃত্তের কেন্দ্র বি। তাহলে এই এবির পরিমাপটা কত হবে? 5 প্লাস 3, অর্থাৎ ব্যাসার্ধ দুটোর যোগফল। তাহলে লিখবো, অতএব কেন্দ্রতার মধ্যে লিখে নাও, বৃত্ত দুটির কেন্দ্রতার মধ্যে দূরত্ব সমান সমান 5 প্লাস 3 সেন্টিমিটার, অর্থাৎ 8 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা পরের প্রশ্ন 15.2, চ্যাপ্টার থেকে 11 এ দাগের 5 নম্বর প্রশ্ন। আগের প্রশ্নটা তোমরা দেখলে বহিঃস্পর্শ করেছে, এই প্রশ্নটায় দেখতে পাচ্ছ অন্তঃস্পর্শ করেছে। তো অন্তঃস্পর্শ যখন করবে তখন দুটো বৃত্তের ব্যাসার্ধকে বিয়োগ করে দিলেই পেয়ে যাবে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব। তো এখানে 3.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার মাইনাস করে দাও, তাহলে কত হবে? 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে সি অপশনটা সঠিক হবে। এখানে ছবিটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বড় বৃত্ত, যার ব্যাসার্ধটা এখান থেকে এতটা আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে 3.5। এবার এখানে আরো একটা বৃত্ত আছে, এইভাবে স্পর্শ করেছে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা ধরে নিচ্ছি বি,
তাহলে বিপির পরিমাপটা কত? বিপির পরিমাপটা হচ্ছে 2। তাহলে বন্ধুরা এই এ থেকে বি এটা কি? তাহলে বৃত্ত দুটো কেন্দ্র তার মধ্যে দূরত্ব, সেটা কি করে পাবে? এই পুরো অংশটা থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দাও, এই পুরো অংশটা থেকে যদি আমি এই অংশটাকে বাদ দিয়ে দিই, তবেই তো পাবো। তাহলে পুরো অংশটা হচ্ছে কত? 3.5। এখান থেকে এতটা কত? 2। তার মানে 3.5 থেকে 2 বাদ দিয়ে দিলাম, তাহলে হলো 1.5। তাহলে এটা কত হবে? 1.5। অর্থাৎ যখন দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করবে তখন কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব আমরা কি করে পাবো? বিয়োগ করে পেয়ে যাব। তাহলে লিখবো, অতএব বৃত্ত দুটির কেন্দ্রতার মধ্যে দূরত্ব 3.5 মাইনাস 2 সমান সমান 1.5 সেন্টিমিটার। তাহলে এখানে সি অপশনটা সঠিক। বন্ধুরা পরের প্রশ্ন, চ্যাপ্টার 18.2 থেকে 11 এ দাগের 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। তো আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব প্রথমে। তো ধরে নেওয়া যাক এই ত্রিভুজটা হচ্ছে এবিসি এবং এই এবিসির বিসি বাহুর সমান্তরাল করে একটা রেখা আছে, সেটা কি? ডিই রেখা। ডিই রেখা, তো একটা সমান্তরাল রেখা অঙ্কন করলাম বিসির সাথে সমান্তরাল করে। এই রেখাটা এবি কে ডি বিন্দুতে ছেদ করছে আর এসি কে ই বিন্দুতে ছেদ করছে। এবার এখানে বলে দিয়েছে এডি আর ডিবির অনুপাতটা 3:1। তাহলে এডি যদি 3 একক হয় তাহলে বিডি 1 একক। ইএ 3.3 সেন্টিমিটার। তাহলে এসির পরিমাপটা কত? আমাদের পুরো এই পরিমাপটা বার করতে হবে। তো বন্ধুরা এটা খুব সহজভাবে আমরা থ্যালেসের উপপাদ্যের সাহায্যে করব। তো থ্যালেসের উপপাদ্য বলছে যখন দুটো এরকম রেখাকে যখন সমান্তরাল রেখা এইভাবে ছেদ করবে, তখন এই দুটো রেখা সমান্তরাল যদি ছেদ করে, তাহলে এই যে খণ্ডটা আমরা দেখতে পাচ্ছি 1 আর 2, তাহলে এই দুটোর অনুপাত 3 আর 4 এই দুটো খণ্ডের অনুপাতের সমান হবে। তো এই অর্থে আমরা দেখতে পাচ্ছি যে এবি রেখা আর এসি রেখাকে এই দুটো রেখা সমান্তরাল রেখা ছেদ করেছে। তার মানে এইখান থেকে এতটা বাহুর সাথে এই বাহুটার অনুপাত অর্থাৎ 3/1 এটা কি হবে? এইর সাথে ইসির অনুপাতের সমান হবে, তাই তো? তাহলে ইসির পরিমাপটা আমরা পেয়ে যাচ্ছি। ইসির পরিমাপটা পেয়ে গেলে ইসির সাথে এই যোগ করে দিলেই পেয়ে যাব এসির পরিমাপটা। খুব সহজ ব্যাপার। তাহলে লিখবো যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব থ্যালেসের উপপাদ্য অনুযায়ী থ্যালেসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখব? এডি আর ডিবির অনুপাত সমান হবে এই আর ইসির অনুপাতের সাথে। এডি বাই ডিবি এই অনুপাতটা তো দিয়েই দিয়েছে 3:1। তাহলে এখানে লিখবো 3/1 আর এই এটার পরিমাপটা দিয়ে দিয়েছে 3.3 সেন্টিমিটার আর ইসির পরিমাপটা আমরা বার করছি। তো বন্ধুরা এখানে কি হচ্ছে, এই দশমিকটা তুলে দাও, ঠিক আছে? আচ্ছা, আর একটা কাজ করা যায়, দশমিকটা এখানে আপাতত তোলার দরকার নেই। এখানে আমরা কোনাকুনি গুণ করি। 3 সাথে ইসি গুণ করলে কত হবে? 3 ইসি। আর 3.3 এর সাথে 1 গুণ করলে কত হবে? 3.3 হবে। এবার 3 দিয়ে এটাকে কেটে দাও, 1.1, অর্থাৎ ইসির পরিমাপটা পেয়ে গেলাম 1.1 সেন্টিমিটার। তো বন্ধুরা এখান থেকে এইটুকুনি যদি 1.1 হয় আর এখান থেকে এতটা যদি 3.3 হয়, তাহলে মোট কত হবে? 3.3 প্লাস 1.1 অর্থাৎ 4.4। তাহলে এখানে সি অপশনটা সঠিক হলো। এবার লিখবো এখানে, অতএব এসি ইকুয়ালস টু এই প্লাস ইসি। এবার এই পরিমাপটা দিয়ে দিয়েছে 3.3 আর ইসির পরিমাপটা একটু আমরা বার করলাম 1.1 এত সেন্টিমিটার, মানে 4.4 সেন্টিমিটার। তাহলে সি অপশনটা এখানে সঠিক হলো। বন্ধুরা পরের প্রশ্ন, এখানে বলা হচ্ছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল ই সমান, যার মান হচ্ছে 40 ডিগ্রি এখানে।
এবির সাথে ইডি এর অনুপাতটা এসির সাথে ইএফ এর অনুপাতের সাথে সমান, এবং এফ অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হলে বি এর মান কত। তো বন্ধুরা, এত সব তথ্য দিয়েছে এটা বোঝানোর জন্য যে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। তো আমরা এখানে দুটো সদৃশ্য ত্রিভুজ অঙ্কন করব। এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি আমি এ বি সি, ঠিক আছে, এবিসি। আর আরেকটা ত্রিভুজ আমি এখানে অঙ্কন করছি, একই রকম দেখতে হবে। তাহলে এ কোণের সাথে ই কোণ সমান, তাহলে আমাকে এখানে এ কোণ এখানে এঁকেছি, তাহলে ই কোণটাও এখানে অঙ্কন করতে হবে। তো এই কোণটার মান 40 ডিগ্রি, এই কোণটার মানও 40 ডিগ্রি। আর এবির সাথে ইডির অনুপাত ই, এটা ই দেবো, ঠিক আছে। তাহলে এ কোণের সাথে ই কোণ সমান, তাহলে এটার নাম দিয়ে দাও, ধরে নাও ডি, আর এটা ধরে নাও এফ, ডিই এফ। তো এবার বলছি কি, এবির সাথে ইডির অনুপাত, এবির সাথে ইডির অনুপাত এসির সাথে ইএফ এর অনুপাতের সমান। তো বন্ধু, এটা সবসময় জানবে, দুটো ত্রিভুজ তখনই সদৃশ্য হবে যখন তাদের তিনটে কোণ সমান হবে, এটা একটা শর্ত। আরো একটা শর্ত আছে, যদি দুটো বাহুর অনুপাত সমান হয় এবং ওই দুটো বাহুর মধ্যবর্তী যে কোণ আছে, যেমন এই দুটো বাহুর অনুপাত এই দুটো বাহুর অনুপাতের সমান, এবং এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ এই কোণটার সাথে সমান হচ্ছে, তাহলে তখন এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। সদৃশ্য হওয়ার অর্থ হলো যে এই ত্রিভুজের তিনটে কোণের প্রত্যেকটাই কিন্তু পরস্পর সমান হবে। অর্থাৎ এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এটা 40 ডিগ্রি। একইভাবে এই কোণটার মান এই কোণটার সমান। এই কোণটার সাথে এই কোণটা কেন সমান? তার কারণ এই বাহুটার সাথে এই বাহুটা আমরা দেখতে পাচ্ছি এদের অনুপাতটা দেখো কি বলেছে, এসির সাথে ইএফ, এসির সাথে ইএফ এই দুটো বাহুর অনুপাত সমান হচ্ছে এবির সাথে ইডি, এবি আর ইডির সাথে সমান। তাহলে এই দুটো বাহুর অনুপাতকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো বাহুর অনুপাতের সাথে সমান হচ্ছে, তাহলে এই দুটো বাহু ডবল ভাবে দাগ দিয়েছি, তাহলে এই দুটো বাহুর বিপরীত কোণ পরস্পর কিন্তু সমান হবে। একইভাবে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত কোণ আর এই বাহুটার বিপরীত কোণ পরস্পর সমান হবে। তাহলে দেখতে পাচ্ছি এফ কোণ 65 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এফ কোণের সাথে সমান কোণ হচ্ছে সি কোণ, তাহলে সি কোণের মানও হবে 65 ডিগ্রি। এবার বন্ধুরা, আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই কোণটা যদি 40, এটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে বাকি এই কোণটার মান কত হবে? 180 ডিগ্রি থেকে আমরা কি করব, বাদ দিয়ে দেবো 65 প্লাস 40, অর্থাৎ কত হবে এখানে 105 ডিগ্রি, তার মানে 75 ডিগ্রি। তাহলে এখানে সি অপশনটা সঠিক হবে। তাহলে বি কোণটার মান কত? 75 ডিগ্রি। তাহলে সর্বপ্রথম আমরা এখানে লিখব, যেহেতু অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই এবং অ্যাঙ্গেল এবং এবি বাই ইডি ইকুয়ালস টু এসি বাই ইএফ, অতএব ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ এবিসি এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটার সমান। তাহলে এখানে এ কোণের সাথে ই কোণ সমান, তাহলে যখন এখানে এ লিখছি তখন এখানে প্রথমে ই লিখতে হবে। এখানে বি লিখছি, বি কোণের সাথে কোন কোণটা সমান? ডি কোণটা, তাহলে লিখতে হবে ডি। এখানে সি কোণটা লিখছি, তাহলে সি কোণের সাথে সমান কোণটা এফ, তাহলে এখানে এফ লিখতে হবে, ঠিক আছে। এবার লিখবো অতএব, তাহলে এ কোণের সাথে ই কোণ সমান, বি কোণের সাথে ডি কোণ সমান, সি কোণের সাথে এফ কোণ সমান, ঠিক আছে। তাহলে এবার আমরা লিখব প্রথমে যে এই ত্রিভুজের তিনটে কোণের মান তো আমাদের জানা, দুটো কোণের মান জানা আছে, তাহলে 3 নম্বর কোণটা বার করে নিই। যে অ্যাঙ্গেল ডি কোণটা তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 75 ডিগ্রি। এবার ডি যদি 75 ডিগ্রি হয়, তাহলে ডি কোণের সাথে বি কোণ সমান, লিখবো অতএব অ্যাঙ্গেল বি হচ্ছে 75 ডিগ্রি। তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম, সি অপশনটা সঠিক।